আমি যখন স্কুলে পড়তাম তখন একটা গল্প পড়েছিলাম। গল্পটার নাম ছিল ইদু মিয়ার মোরগ। আজকে হঠাৎ করে সেই মোরগটার কথা মনে পড়ল। ইদু মিয়া অনেক ভোরে ঘুম থেকে উঠে, সূর্য ওঠার আগে উঠে সে তার উঠানে যায় এবং তার সাথে সাথে তার মোরগটা আসে। এই মোরগটা ডাকা শুরু করে। মোরগটা ডাকার কিছুক্ষণ পরে সূর্য ওঠা শুরু করে। ইদু মিয়া প্রত্যেক দিন এই তার সাইকেল, সে আসে, মোরগ ডাকে, কিছুক্ষণ পর সূর্য ওঠে। এইটা যখন একজন অর্থনীতিবিদ পর্যবেক্ষণ করছে তখন সে অর্থনীতিবিদ এক সিদ্ধান্তে আসলো যে নিশ্চয়ই ইদু মিয়ার মোরগটা ডাকে বলে সকালে সূর্য ওঠে। এটা একটা পর্যবেক্ষণ। আচ্ছা, এখন আমরা একটা নিউজ ক্লিপের কাছে যাই। সব রকম মাছের দাম ঊর্ধ্বমুখী। অতিরিক্ত দাম নিয়ে আপত্তি ক্রেতাদের, আর চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় দাম বেশি বলছেন বিক্রেতারা। আগামী সপ্তাহ থেকে বাজার আগের মতোই জমে উঠবে এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত টিভি নিউজ কাটিংয়ে বলা হচ্ছে নিত্য প্রয়োজনীয় বাজারে অস্থিরতা। অর্থনীতির তত্ত্বতে তো আমরা জানি যে জিনিসপত্রের যদি দাম বাড়ে মানুষের চাহিদা কমে যাবে, চাহিদা কমে যাওয়া মানে কেনাকাটা কমে যাবে, কিন্তু সে তো হচ্ছে না। অর্থনীতির একজন ছাত্র তখন মনে করলো, আচ্ছা চাহিদাবিধি কি কাজ করছে না? চাহিদাবিধি কেন কাজ করছে না? এক, অথবা ইদু মিয়ার মোরগের ডাকার কারণে কি সূর্য উঠেছে? অর্থনীতির মডেলগুলো চারটা অনুমিতি বা অ্যাসাম্পশনসের উপর দাঁড়ানো। অনুমিতিগুলো কি বা অ্যাসাম্পশনস? প্রথম অনুমিতিটা হচ্ছে পোস্ট হক ফ্যালাসি, দ্বিতীয় অনুমিতিটা হচ্ছে সেটেরিস প্যারিবাস, তৃতীয় অনুমিতিটা হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন, আর সর্বশেষ অনুমিতিটা হচ্ছে র্যাশনালিটি। আজকের পর্বে আমরা প্রথম দুটো অনুমিতি দেখব। সবাইকে আলাপে গল্পে অর্থনীতিতে স্বাগতম। আজকে আমরা অর্থনীতির মডেলগুলোর যে মূল অ্যাসাম্পশনসগুলো আছে তার মধ্যে দুটো আলোচনা করব। প্রথম যে অ্যাসাম্পশনটা আমরা বললাম, পোস্ট হক ফ্যালাসি। পোস্ট হক ফ্যালাসিটা একটা ল্যাটিন শব্দ থেকে এসছে। এটার মূল শব্দটা হচ্ছে পোস্ট হক এরগো প্রপটার হক। ইংরেজিতে যদি বলি আমরা, তাহলে আমরা বলবো আফটার দিস, দেয়ারফর, বিকজ অফ দিস। বাংলাতে যেহেতু এর পরে, অতএব এর কারণে। দুটো ঘটনা আগে পিছে ঘটলে আমরা যদি y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স এই হিসাবে যদি আমরা উপস্থাপন করি, তাহলে গণিতে কিন্তু আমরা সবসময় বলবো এক্সটা আগে ঘটেছে, সেটা স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াইটা এক্সের পরে ঘটেছে কারণ এটা নির্ভরশীল চলক বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। পোস্ট হক ফ্যালাসি হচ্ছে, যেহেতু এটা ফ্যালাসি শব্দটা, ফ্যালাসি মানে তো ফলস, আমরা যদি সবসময় এটা ভেবে নেই যে দুটো ঘটনা আগে পিছে ঘটে বলেই প্রথমটা স্বাধীন চলক কারণ, দ্বিতীয়টা নির্ভরশীল চলক প্রভাব, তাহলে অনেক সময় আমরা বিভ্রান্তিমূলক সিদ্ধান্তে উপনীত হলেও হতে পারি। কারণ দুটো ঘটনা র্যান্ডামলি ঘটতে পারে, দুটো ঘটনার সাথে একটার কোনো সম্পর্ক নাই। আমরা ইদু মিয়ার মোরগের কাছে আবার যাই। ইদু মিয়ার মোরগ সকালবেলা ডাকে বলে কি ভোর হয়? মোরগের তো একটা বডি ক্লক আছে, যেটাকে ইংরেজিতে বলে সিরকাডিয়ান ক্লক। সে অটোমেটিকলি বুঝতে পারে যে একটু পরে ভোর হবে, সুতরাং আমি এখন ডাকবো, তারপরে সূর্য ওঠে। আমরা দুটো ঘটনাকে কিন্তু লিঙ্ক করতে পারছি না। মোরগ ডেকেছে বলেই ভোর হয়েছে, মোরগ আগে ডেকেছে সুতরাং এটা কারণ, মোরগ পরে সূর্য উঠেছে সুতরাং এটা প্রভাব বা ইফেক্ট, এটা আমরা লিঙ্ক করতে পারবো না। আমরা এই পোস্ট হক ফ্যালাসিটা কিভাবে অ্যাড্রেস করব? আমরা আবার বলি, আগের ঘটনার কারণে, অতএব ওই ঘটনার কারণে। তার মানে এখানে দুটো শর্ত আছে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সবসময় আগে ঘটবে, তারপরে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ঘটবে। দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্তটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কারণে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পরিবর্তিত হচ্ছে। এই দুটো শর্ত যদি একসাথে না হয়, প্রথম নেসেসারি কন্ডিশনটা কি?
ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আগে ঘটবে, তারপর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ঘটবে। সাফিশিয়েন্ট কন্ডিশনটা কি? সাফিশিয়েন্ট কন্ডিশনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কারণে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা পরিবর্তিত হচ্ছে। এখন আমরা আমাদের ফাংশনে চলে যাই। y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এটাকে আমরা অর্থনীতিতে এর আগে আমরা উপস্থাপন করেছি যে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স, কোয়ান্টিটি সাপ্লাইড অফ এক্স ইজ দ্য ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স। তাহলে প্রাইস অফ এক্স পরিবর্তিত হয়েছে বলেই কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স অথবা কোয়ান্টিটি সাপ্লাইড অফ এক্স পরিবর্তিত হয়েছে। পোস্ট হক ফ্যালাসিটা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? দুটো ঘটনা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, কিন্তু আসলে সম্পর্কযুক্ত নয়। কেন? প্রথম ঘটনাটার কারণে দ্বিতীয় ঘটনা নাও ঘটতে পারে। এই যে আমরা এই ইদুমিয়ার মোরগের কথা বললাম, মোরগ ডাকে বলে কি সকালবেলা ভোর হয়? এটা না। আচ্ছা, এইটা দূর করার জন্য কেন করব আমরা? কারণ আমরা একটা তত্ত্ব তৈরি করতে চাই। আমরা যখনই লিখব কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স, এই প্রসঙ্গে একটা মজার ঘটনা বলি। আমরা তো এডসন আরান্তেস দো নাসিমেন্টো, এই খেলোয়াড়ের নাম না জানলেও আমরা জানি পেলের নাম আসলে ছিল এডসন আরান্তেস দো নাসিমেন্টো, যাকে বাংলায় আমরা কালো মানিক হিসেবে চিনি। পেলের একটা মজার ঘটনা হয়েছিল একবার, হঠাৎ করে তার ফর্ম পড়ে গেল। পেলে তো খুব চিন্তিত, কি ব্যাপার, আমার এই ফর্মটা কেন পড়ে গেল? আমি তো আগের মতো খেলতে পারছি না, গোল দিতে পারছি না, আমি পাস দিতে পারছি না। তখন একদিন পেলে চিন্তা করতে করতে দেখলো কিছুদিন আগে সে তার এক ভক্তকে তার একটা জার্সি অটোগ্রাফ সহ দিয়েছিল। তখন পেলের মাথায় ঢুকে গেল, নিশ্চয়ই আমি ওই জার্সিটাতে অটোগ্রাফ যে লোকটাকে দিয়েছি তারপর থেকে আমার ফর্ম পড়া শুরু করেছে। পেলে এতই উৎকণ্ঠা বোধ করলো যে সে তার এক বন্ধুকে ডাকলো, ওই দর্শক ওই ভক্তটাকে ডেকে নিয়ে আসো। এখন আমরা যদি মনে করি পেলে একটা ভক্তেরকে তার অটোগ্রাফ দিয়েছে, সেই কারণেই কিছুদিন পরে পেলের ফর্মের পড়তি দেখা গেছে। হ্যাঁ, দুটো ঘটনা তো আগে পিছিয়ে ঘটেছে, কিন্তু অর্থনীতিতে আমরা যখন একটা তথ্য দিতে চাই আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানতে হবে যে হ্যাঁ, প্রথম ঘটনাটার কারণেই দ্বিতীয় ঘটনাটা ঘটেছে, তবেই আমরা একটা তথ্য দাঁড় করাতে পারবো। এবং তথ্য দাঁড় করাতে গেলেই আমাদেরকে এই পোস্ট হক ফ্যালাসির ব্যাপারে চিন্তাভাবনা করতে হবে। পরবর্তী টপিকে যাওয়ার আগে একটা কথা বলতে চাচ্ছি, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, নিচে এর ইউআরএল দেখবেন। চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দেবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমরা প্রথম অনুমিতিটা আলোচনা করলাম, পোস্ট হক ফ্যালাসি। এখন যে অনুমিতিটা আলাপ করব সেটার নাম হচ্ছে সেটেরিস প্যারিবাস। পোস্ট হক ফ্যালাসির মতো এটাও একটা ল্যাটিন ফ্রেজ। এর অর্থ হচ্ছে আদার ফ্যাক্টরস রিমেনিং আনচেঞ্জড, অন্যান্য কারণগুলো অপরিবর্তিত আছে। কেন আমাদের এই অনুমিতিটা দরকার? সাধারণ জ্ঞান থেকে আমরা জানি যে একটা দ্রব্য এক্স যদি হয়, তার চাহিদা কোনো মতেই শুধুমাত্র ওই দ্রব্যের দামের উপর নির্ভর করবে না, আরও কারণ নিশ্চয়ই আছে। অর্থনীতিতে আমরা এক্স দ্রব্যের চাহিদার তিনটা কারণ সুনির্দিষ্টভাবে দেখি, আরও কারণ আছে, কিন্তু এই তিনটা কারণ কি কি? তিনটা কারণ হচ্ছে, প্রথমটা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স। দ্বিতীয় কারণটা হচ্ছে যে ভোক্তা বা পরিবার, তার আয়ের উপরেও কিন্তু এক্স দ্রব্যের চাহিদা নির্ভর করছে। আরেকটা কি নির্ভর করছে? এক্স দ্রব্যের কাছাকাছি কোনো দ্রব্য এর দামের উপরেও নির্ভর করছে। তাহলে দেখুন আমাদের কিন্তু তিনটা চাহিদা ফাংশন আমরা পাচ্ছি। প্রথমটা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স, এক্স দ্রব্যের উপরে নির্ভর করছে। কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য ইনকাম, আয়ের উপর নির্ভর করছে। আরেকটা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স একটা সম্পর্কিত দ্রব্যের দামের উপর নির্ভর করছে, প্রাইস অফ রিলেটেড গুডস। প্রাইস অফ রিলেটেড গুডস বা সম্পর্কিত দ্রব্য, এটা অর্থ কী? অর্থনীতিতে আমরা প্রাইস অফ রিলেটেড গুডস
এটাকে দুটো ভাগে ভাগ করি। এক্সের বিকল্প দ্রব্য বা সাবস্টিটিউট গুডস হতে পারে, এক্সের পরিপূরক বা কমপ্লিমেন্ট গুডস হতে পারে। বিকল্প বা সাবস্টিটিউট এটাকে যদি আমরা গণিতের মাধ্যমে একটা ম্যাথমেটিক্যাল অপারেটরের মাধ্যমে উপস্থাপন করি তাহলে কি হবে, এক্স যদি আমাদের মূল দ্রব্য হয় আর ওয়াই যদি আমাদের সাবস্টিটিউট বা বিকল্প দ্রব্য হয়, এ দুটোর মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এক্স অর ওয়াই। হয় আমরা এক্সটাকে কিনবো অথবা আমরা ওয়াইটাকে কিনবো, একটা আরেকটার বিকল্প। আরেকটা হয় যে এক্স আর ওয়াই আমাদেরকে একসাথে ভোগ করতে হবে। যেমন আমরা যদি গাড়ি কিনি, গাড়ি কেনার সাথে সাথে আমাদেরকে এটাও দেখতে হবে অকটেনের দাম কত, ডিজেলের দাম কত, পেট্রোলের দাম কত। কেন? এক্স হচ্ছে গাড়ি, ওয়াই হচ্ছে তার ফুয়েল, এই দুটোকে একসাথে আমরা ভোগ করব। তাহলে সম্পর্কটা হবে এক্স অ্যান্ড ওয়াই। সাবস্টিটিউটসের ক্ষেত্রে এক্স আর ওয়াইয়ের সম্পর্কটি কি? এক্স অর ওয়াই। কমপ্লিমেন্টসের ক্ষেত্রে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটি কি? এক্স অ্যান্ড ওয়াই। অ্যালফ্রেড মার্শাল উনি যখন কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ এক্স, উনি যখন এটা কনস্ট্রাক্ট করেন তখন উনি ধরে নিয়েছিলেন এক্স দ্রব্যের উপর শুধুমাত্র প্রাইস অফ এক্সের প্রভাবটা উনি দেখছেন। অর্থাৎ পরিবারের আয় এবং রিলেটেড গুডসের প্রাইস, এই দুটোর কোনো প্রভাব নাই। এটা কেন উনি করেছিলেন? এটা বিজ্ঞানীরা করে। কিভাবে করে? তাহলে শুধুমাত্র প্রাইস অফ এক্সের কারণে চাহিদা কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা দেখবে। একটা উদাহরণ দেওয়া যাক। আজকে আমরা হয়তো অসুস্থ হয়ে গেলাম, মনে হচ্ছে যে আমরা হার্টের কোনো সমস্যা হচ্ছে আমার, আমি ডাক্তারের কাছে যাব, একটা হার্ট স্পেশালিস্টের কাছে গেলাম। অ্যান্ড হার্ট স্পেশালিস্ট তো নিশ্চয়ই জানেন যে আমার হার্টের কারণে কিন্তু আমার স্বাস্থ্য ভালো মন্দ না, আমার শরীরে আরও অন্যান্য অর্গানস আছে। কিন্তু উনি প্রথমে কি চিন্তা করবেন? উনি প্রথমে দেখবেন শুধুমাত্র হার্টের কারণে আমার স্বাস্থ্যের অবস্থাটা কি, এটা উনি দেখবেন। উনি প্রথমে ধরে নেবেন যে অন্যান্য অর্গানস যেগুলো আছে, ভাইটাল অর্গানস, সেগুলো আমার স্বাস্থ্যের উপর কোনো প্রভাব ফেলছে না। এই একই পন্থা, এই যে বিজ্ঞানীরা যেভাবে দেখেন, এই একই পন্থাটা আমরা আমাদের অর্থনীতিবিদরাও এইভাবে দেখে। শুধুমাত্র প্রাইসের কারণে, প্রাইস অফ এক্সের কারণে কোয়ান্টিটি ডিমান্ড অফ এক্সের কী প্রভাব হচ্ছে। অ্যালফ্রেড মার্শাল এটাকে ল বলেছেন, কারণ উনি সবসময় দেখেছেন এবং আমরাও জানি শুধুমাত্র প্রাইসের এক্স অফ এক্স যদি বেড়ে যায়, কোয়ান্টিটি ডিমান্ড অফ এক্সকে আমরা এক্সপেক্ট করব এটা কমে যাবে। প্রাইস অফ এক্স যদি কমে যায়, কোয়ান্টিটি ডিমান্ড অফ এক্স বেড়ে যাবে। ইনকামের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে, আয় উঠানামা করলে অনেক সময় দেখা যাবে কোনো কোনো দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বেড়ে যাবে, কোনো কোনো দ্রব্যের ক্ষেত্রে চাহিদা কমে যাবে। একটা উদাহরণ দেখা যাক। আমার মিজান এখনও চাকরিতে ঢুকে নাই, তার পড়াশোনা প্রায় শেষ। মিজানের কাছে একটা বাটন ফোন আছে, এটা দিয়ে সে তার বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ করে। খুবই সাদামাটা একটা ফোন। এখন মিজানের লেখাপড়া শেষ, মিজান কি করলো? মিজান একটা চাকরি পেল। চাকরি পাওয়ার পর এখন দেখেন তো, যেহেতু তার ইনকাম বেড়ে গেছে, এক্স যদি বাটন ফোনটা হয়ে থাকে তার চাহিদাটা কমে যাবে না? কারণ মিজান এখন আরও ভালো ফোন, একটা ভালো স্মার্টফোন সে এখন কিনতে পারে। তাহলে তার আয় বেড়ে যাওয়ার ফলে মিজান কি করছে? মিজান এখন একটা ভালো ফোন কিনছে। তাহলে আমাদের আয় যদি বেড়ে যায়, এক্স দ্রব্যের চাহিদা যদি আমাদের কাছে বেড়ে যায়, আমরা এটাকে ইংরেজিতে বলি নর্মাল গুডস, বাংলায় স্বাভাবিক দ্রব্য। আমাদের আয় বেড়ে যাওয়ার ফলে এক্সের চাহিদা যদি আমাদের কমে যায়, তখন আমরা এটাকে বলি ইনফিরিয়ার গুডস, বাংলায় নিকৃষ্ট দ্রব্য। তাহলে এখানে কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে চাহিদা বিধির মতো পি অফ এক্স এবং কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্সের ক্ষেত্রে আমরা বলছি ঋণাত্মক সম্পর্ক। এখানে দেখা যাচ্ছে নর্মাল গুডসের ক্ষেত্রে পজিটিভ রিলেশনশিপ দেখছি, ইনফিরিয়ার গুডসের ক্ষেত্রে নেগেটিভ রিলেশনশিপ দেখছি। তো এইটাকে আমরা ল বলতে পারছি না। প্রাইস অফ রিলেটেড গুডসটা কীভাবে আমরা বলতে পারি? আমাদের মিজান এবার বাজারে গেল, আম উঠল, মিজান আম পছন্দ করে। বাজারে সাধারণত আমরা দেখি আমের সিজনে হিমসাগর আমটা আগে ওঠে, এরপরে ওঠে কিছুদিন পর রূপালী আম ওঠে।
মিজান প্রথম দিন গেছে, হিমসাগর আম কিনলো, কিছুদিন পরে গিয়ে দেখে রূপালী আমের দাম কম। আমাদের এখন নতুন চাহিদা ফাংশনটা কি? কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স, এক্স হচ্ছে আমাদের হিমসাগর, ইজ আ ফাংশন অফ দ্য প্রাইস অফ ওয়াই। ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে আমাদের রূপালী আম। এখন সাধারণ জ্ঞান থেকে আমরা বলতে পারি রূপালী আমের দাম যদি কম হয় তাহলে এক্সের চাহিদাটা কি বাড়বে না কমবে? কমে যাবে, কারণ রূপালী আমের দাম কম এবং মিজানের ওরকম কোনো প্রেফারেন্স নাই যে শুধু রূপালী খাবে অথবা হিমসাগর খাবে, যেটা দাম কম সে সেটাই কিনবে। তাহলে ওয়াই যেটা সাবস্টিটিউট দ্রব্য, ওটার দাম যেহেতু কমে গেছে, এক্সের চাহিদা কমে যাচ্ছে। এক্স আর ওয়াই যদি কমপ্লিমেন্ট গুডস হয় সেক্ষেত্রে মিজান কি করবে? ধরা যাক মিজান সে বার্গার খুব পছন্দ করে, তো তার একটা সীমিত আয় আছে, সে সপ্তাহে একবার করে বার্গার খায় এবং পারলে কোনো কোনো সপ্তাহে সে দুবার করে খায়। হঠাৎ করে দেখলো মিজান বার্গারের সাথে সে যে বেভারেজ বা ফিজি ড্রিঙ্কসটা খাবে সেটার দাম হঠাৎ করে বেড়ে গেল। এখন বার্গার খেতে গেলে তাকে তো ড্রিঙ্কস খেতে হয় একটা। তখন মিজান দেখলো, তার আয়ের হিসাব করলো, বাজেট হিসাব করলো, আমাকে তো বার্গার খেতে গেলে তো আমাকে একটা ড্রিঙ্কসও খেতে হবে, যেহেতু আমি সপ্তাহে দুটো খেতে পারছি না, ঠিক আছে তাহলে আমি সপ্তাহে একটা করে বার্গার আর ড্রিঙ্কস খাবো। তাহলে দেখেন এক্সটা হচ্ছে বার্গার, ওয়াইটা হচ্ছে ড্রিঙ্কস। প্রাইস অফ ওয়াই যদি বেড়ে যায়, মিজান স্বাভাবিকভাবে কি করছে? মিজান কিন্তু বার্গারের কনসামশনটা কমিয়ে দিচ্ছে, কারণ এক্স আর ওয়াই এই দুটো একসাথে মিজান কনজিউম করছে। আজকে তাহলে আমরা কি দেখলাম? আমরা আজকে দুটো ফান্ডামেন্টাল অ্যাসাম্পশনস, পোস্ট হক ফ্যালাসি আর সেটেরিস প্যারিবাস দেখলাম। আমরা এটাও দেখলাম পোস্ট হক ফ্যালাসি আমাদের দরকার যাতে আমরা একটা সুনির্দিষ্ট ফাংশনাল রিলেশনশিপ তৈরি করতে পারি, আর তা নইলে যে কোনো র্যান্ডাম ঘটনাকে আমরা একটার সাথে আরেকটা লিঙ্ক করব। সেটেরিস প্যারিবাসটা আমাদের কেন দরকার? যাতে আমরা একটা নির্দিষ্ট চলকের কি প্রভাব পড়ে আরেকটা চলকের উপর সেটা দেখলাম। আগামী পর্বে আমরা বাকি দুটো অনুমতি দেখব, ফ্যালাসি অফ কম্পোজিশন আর হলো র্যাশনালিটি। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে, ধন্যবাদ।